আচ্ছা, এই যে অণুবীক্ষণ যন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যাতে মানে ছোট জিনিসকে বড় করে দেখায়। এখানে বিদ্যাসাগরের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু বিদ্যাসাগরের জীবন চরিত বড় জিনিসকে ছোট দেখাইবার নির্মিত যন্ত্রস্বরূপ। আমাদের দেশের মধ্যে যাহারা খুব বড় বলিয়া আমাদের নিকট পরিচিত, মানে খুব বড়, খুব ধনী ব্যক্তি যারা সমাজে যাদের খুব নাম যশ রয়েছে, এখানে তাদেরকে বড় বলেছে। আমাদের খুব পরিচিত ওই গ্রন্থ একখানি সম্মুখে ধরিবা মাত্র তাহারা সহসা অতি ক্ষুদ্র হইয়া পড়ে। ঠিক আছে, মানে তারা বিদ্যাসাগরের যদি কোনো গ্রন্থ পড়েন বা বিদ্যাসাগরের যারা মানে আর কি মতামত যারা মেনে চলে, মানে যারা দেখেছেন, যারা তিনি যে মতের মানুষ ছিলেন বা তার যে ধারণা, তার যে চিন্তা ভাবনাটা ছিল, চিন্তা শক্তি, তাতে কিন্তু তারা অনেক ছোট হয়ে যায় একখানি সম্মুখে ধরিবা মাত্র। এবং এই যে বাঙালিত্ব লইয়া আমরা এটা অহরাত্র হবে, ঠিক আছে, অহরাত্র আন্দোলন করিয়া থাকি যে আমরা বাঙালি। আগেকার দিনে না এই বাঙালি শব্দটা ছিল না, যেটা বাঙালি বলা হতো, ঠিক আছে। আমরা চর্যাপদে দেখেছি যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহাস, তো সেই অহরাত্র আন্দোলন করিয়া থাকি তাহা অতি ক্ষুদ্র ও শীর্ণ কলেবর ধারণ করে। কলেবর যে দেহের যে রূপ, কলেবর দেহ, দুই চতুর্পার্শ্বস্থ ক্ষুদ্রতার মধ্যস্থলে বিদ্যাসাগরের মূর্তি ধবল পর্বতের ন্যায় হিমালয় শীর্ষ তুলিয়া দণ্ডায়মান থাকে। কাহারও সাধ্য নাই যে সেই উচ্চ চূড়া অতিক্রম করে বা স্পর্শ করে। এই হলো বিষয়। হ্যাঁ, যেটা বলছিলাম, অর্থাৎ অহরাত্র তারা এটা নিয়ে আন্দোলন করে থাকে। এই যে বাঙালিত্ব মানে নিয়ে বাঙালিত্ব নিয়ে এই ধরনের ব্যক্তিরা, আমরা যাদেরকে ধনী বলে বা সমাজে যাদেরকে প্রতিপত্তিবান বা সমৃদ্ধশালী ব্যক্তি বলে মনে করি, তারা যে দিন রাত, অহরাত্র মানে দিন রাত, তারা যে আন্দোলন করে থাকে, এই যে তারা একটা রূপ ধারণ করে থাকে দুই চতুর্পার্শ্বস্থ, অর্থাৎ দুই দিক থেকে এই যে ক্ষুদ্রতা, তার মধ্যে বিদ্যাসাগর মানে এতগুলো দিক থেকে এত ক্ষুদ্র, এত সংকীর্ণ, এখানে ক্ষুদ্র মানে সংকীর্ণ মানুষের মনের কথা বলা হয়েছে। সংকীর্ণ মানুষের মধ্যে বিদ্যাসাগরের মতো একজন কি বলবো প্রভাবশালী মানুষ, একজন সৎ প্রভাবশালী মানুষ যে দাঁড়িয়ে আছে একটা হিমালয়ের মতো, কারোর সাধ্য নেই যে সেই চূড়াটাকে স্পর্শ করবে। অর্থাৎ চূড়া বলতে বিদ্যাসাগরকে এখানে হিমালয়ের সঙ্গে তুলনা করেছে, যে তাকে স্পর্শ করে বা তার কাছাকাছি গিয়ে পৌঁছয় মানুষের এমন কোনো মানুষ নেই যে তাকে স্পর্শ করে। এটাই হলো মূল বিষয়। অর্থাৎ এটাকে যদি আমরা, এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে আমি বলেছি ফার্স্টে চকচক করলেই শোনা হয় না, এই যে রিফ্লেক্সিভ একটা শিরোনাম আমি এখানে দিয়েছি, এটা অনেকের নাও মনে থাকতে পারে। তবে যদি আমাদের একটু প্রবাদ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তো সেটা আমাদের খুব ভালো হবে। আর সবাইকে বলবো যতটা সম্ভব সরল বাক্যটা কি, সরল বাক্যটা একটু পড়ে যেতে হবে। ঠিক আছে, আমাদের কি কি জানতে হবে? ফার্স্ট অফ অল সরল বাক্য জানতে হবে। গুটি কয়েক এক কথায় প্রকাশ একটু জেনে গেলে ভালো হয়, যেগুলো আমাদের লিখতে সুবিধা হয়। যে অনেকগুলো বড়, আমি সাপোজ বলছি পা থেকে মাথা পর্যন্ত একটা শব্দ হয়তো ভাবার্থতে দিয়ে দিয়েছি, তো এই পুরো শব্দটাকেই যদি আমি আপাদমস্তক লিখে দিই, তাহলে বাক্যটা অনেক ছোট হয়ে যাচ্ছে না একটা শব্দে? তো সেটাই, একটু যদি এক কথায় প্রকাশগুলো জানি, কঠিন নয়, যেগুলো সহজ সরল সেইগুলো লিখতে আমাদের সুবিধা হবে। মানে আমি বলতে চাইছি স্টক অফ ওয়ার্ডস নিজেদের জানাটা প্রয়োজন, সেটা ইংরাজির ক্ষেত্রে ইংরাজি, বাংলার ক্ষেত্রে বাংলা। সরল বাক্য, এক কথায় প্রকাশ, এগুলো একটু জেনে যেতে হবে। আর একটু যদি প্রবাদটা, তাহলে এই ধরনের কি বলবো
এই জাতীয় যে শিরোনামগুলো সেগুলো ব্যবহার করা যাবে। ঠিক আছে, চকচক করলেই শোনা হয় না, মানে কেউ চাইলেও সে বিদ্যাসাগরের মতো, আমরা যেমন বলি যে ওই যে অ্যাকচুয়ালি যে আমাদের যে কি বলবো গোল্ড প্লেটেড জুয়েলারি আর সোনার মধ্যে তো ডেফিনেটলি একটা তফাৎ থাকে। গোল্ড প্লেটেড হচ্ছে বেশি চকচক করে, দেখবে সোনা কিন্তু তত চকচক করে না, তো চকচক করলেই সোনা হয় এইটা। চকচক করলেই শোনা হয় না, এইটা, এটা খুব দরকার। আর ক্ষুদ্রের গণ্ডিতেই মহত্বের বাস, মানে সংকীর্ণ মানুষের মধ্যেই মহৎ মানুষ বাস করে। ঠিক আছে, এই যে ব্যক্তি বিদ্যাসাগর, সেই জন্য এখানে মহত্ব শব্দটা এসেছে। আচ্ছা, সংকীর্ণতার মধ্যে মনীষীরাই পথদ্রষ্টা, মানে মনীষীরাই সবসময় আমাদেরকে পথ দেখায়, তাহলে এইগুলো ব্যবহার করা যেতে পারে শিরোনাম হিসাবে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যারা সর্বদাই মানুষের সামনে গুণী বলে, আচ্ছা এখানে একটা কথা বলি, আমাদেরটা হবে পৃথিবী থেকে কম, পৃথিবীতে যারা সর্বদাই মানুষের সামনে গুণী বলে প্রতীয়মান হয়, অনেক সময় তারাই হঠাৎ নিকট সংকীর্ণ মনের পরিচয় দেয়। যে জাতি নিয়ে গর্ববোধ করে মানুষ, তারা তখন ক্ষুদ্রতার গণ্ডিতে আবদ্ধ। সংকীর্ণতার আড়ালে মনীষীরাই প্রকৃত পথ প্রদর্শক। ঠিক আছে, এটাই হবে এটা ভাবার্থটার মূল বিষয় বা সারাংশ। তবে আমি বারবার বলছি, উত্তম পুরুষ অ্যাভয়েড করবে। অর্থাৎ বিদ্যাসাগরকে এখানে বড় করে দেখানো হয়েছে, যে বলা হয়েছে যে এখানে এই যে বলছে যে অনুবীক্ষণ যন্ত্র এসব কিচ্ছু দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি বিদ্যাসাগরের জীবন চরিত এইটাকেই বড় করে দেখাবে। ঠিক আছে, সমাজে ক্ষুদ্র মানুষরা যখন, এটাকে আরো একভাবে লেখা যায়, সমাজে ক্ষুদ্র মানুষরা যখন তাদের জাতি জাতি নিয়ে গর্ববোধ করে, বা পৃথিবীতে যে সমস্ত মানুষরা সাধারণ মানুষের কাছে প্রভাবশালী বা সমৃদ্ধশালী মানুষ হিসাবে পরিচিত, তারা যখন তাদের জাতি নিয়ে আহ, জাতি নিয়ে যখন তারা গর্ববোধ করে, সেই সময়ে বিদ্যাসাগরের জীবনচরিত, জীবনচরিত হচ্ছে একটা গ্রন্থ যা পড়ে, জীবনচরিত পড়লে এই ধরনের প্রভাবশালী মানুষরাই অতি ক্ষুদ্র বা তাদের সংকীর্ণ রূপটা সকলের সামনে এসে যায়, তাদের সংকীর্ণ রূপ বা সংকীর্ণ চেহারার রূপ সকলের সামনে এসে যায়। এটা দিয়েও শুরু করা যেতে পারে, এই অংশগুলো যেগুলো বলছি। তারপরে এটা লিখলে সংকীর্ণতার আড়ালে মনীষীরাই প্রকৃত পথপ্রদর্শক, তারপরে এটা লিখলে কোনো অসুবিধা, তারাই মানুষকে সঠিক পথে পথ চলতে শেখায় বা আহ, সঠিক পথে দিক নির্ধারণ করে দেয়, এটাও লিখলে না।
আর একটা অরণ্যেরটা দিয়েছি, বলে দিই এটা একটা। অরণ্যেরটা হচ্ছে মানুষ লোভীর মতো প্রকৃতির দানকে গ্রহণ করছে, মানে মানুষের জন্যই আজকে প্রকৃতি, মানুষ লোভবশত প্রকৃতির যা কিছু আছে সেগুলোকে গ্রহণ করে, তার ফলে আবার মরুভূমিকে ফিরিয়ে আনার উদ্যোগ হয়েছে। ভূমির ক্রমাগত ক্ষয়ে সর্বত্র ভাঙ্গার কঙ্কাল বেরিয়ে পড়েছে। অর্থাৎ মানুষ প্রকৃতির দানকে এক কথায় কি করছে, মিসইউজ করছে, তাই তো? তো মিসইউজ করার অর্থটা কি হবে বাংলায়? অপব্যবহার। হ্যাঁ, মানুষ প্রকৃতির দানকে অপব্যবহার করছে, একদমই তাই। যার ফলে কি হচ্ছে, মানুষকে অপব্যবহার করছে। অপচয়টা হবে না, তার কারণ হচ্ছে অপব্যবহারটাই দেবে, অপচয়টা অর্থের ক্ষেত্রে। অপচয় শব্দটা একই অর্থ, কিন্তু অপচয়টা অর্থের ক্ষেত্রে। তার ফলে বিনাশ অর্থাৎ ধ্বংস, বিনাশ শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস, এটা সমার্থক শব্দ ব্যবহার করা যেতে পারে। ক্রমাগত মানুষের সম্মুখীন বা পৃথিবীতে সম্মুখীন হয়ে পড়ছে। এক সময় এর এমন দশা ছিল না, পৃথিবীতে ছিল অরণ্য, সে পৃথিবীকে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে। অর্থাৎ এক সময় বন জঙ্গল ছিল যেটা কিন্তু মানুষকে রক্ষা করেছে। আজকে অরণ্য শেষ হওয়ার দিন, কারণ মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, যার ফলে প্রচন্ড বিপদ হচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষ আর বেঁচে ফিরতে পারছে না, যেটা উত্তরবঙ্গে হলো। সেই বরদাত্রী বনলক্ষ্মীকে আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে। অর্থাৎ আমরা বসুন্ধরার কথা বলছি, যিনি পৃথিবীর রক্ষাকর্তা, তাই তো? তার কথা বলা হচ্ছে, ঈশ্বরের কথা, দেবতার কথা বলা হচ্ছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, তিনি প্রাণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু চারিদিকে তারই আয়োজন করে মানুষ নিজের লোভের দ্বারাই মরণের উপকরণ জুগিয়েছে। মানুষ এত বেশি সে তার স্বার্থ চরিতার্থ করছে, তার এই কারণেই কিন্তু মানুষ কি হচ্ছে, ক্রমশ উন্নত হতে হতে মানুষ ক্রমশ উন্নত হতে হতে নিজের কি বলবো, আমরা যেটা বলি না যে মানুষ যে ডালে বসে সেই ডালটাকেই কেটে ফেলে, তো সেইটাই এখানে সেই অবস্থায় তৈরি হয়েছে। লক্ষ মানুষ, এটা লুক হবে না, এটা লক্ষ্য হবে। লক্ষ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে এনেছে। বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে মানে পাতা ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই নির্মূল করছে। এখানে সেটার কথাই বলা হয়েছে। আজ অনুতাপ করবার সময় এসেছে। আমাদের যা সামান্য শক্তি, মানে যখন এই যে আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি, তখন আমরা সেটা নিয়ে অনুতাপ করছি। অনুতাপ করার যা আমাদের সামান্য শক্তি আছে, সেই দিয়েই আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ স্বার্থপর মানুষ প্রকৃতির অকৃপণ দানকে নিঃশেষ করে দিয়েছে, মরুভূমির বিস্তার এবং ভূমিক্ষয় বাড়িয়ে দিচ্ছে। অরণ্য প্রকৃতির খাদ্য ও ছায়ায় জীবন ধারণের উপকরণ পেয়েছে। মানে অরণ্যের যা কিছু খাদ্য ছিল সেটা মানুষ নিজের জীবন ধারণের কাজে লাগাচ্ছে, তার ফলে অরণ্য ধ্বংস হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এই অরণ্য বাতাসকে নির্মল করে ভূমিকে, অরণ্য বাতাস নির্মল করে ও ভূমিকে উর্বর করে, মানুষ সেই অরণ্য ধ্বংস করেই নিজের বিপদ ডেকে আনছে। অনুতপ্ত মানুষ আবার পরে প্রকৃতির সেই বনলক্ষ্মীকে ফিরিয়ে আনার শপথ নিয়েছে। এটা তোমরা আরেকবার লিখো তো, এটাকে আমি আরো একবার একটু অন্যভাবে লেখাবো। তোমরা একবার লেখো এইটা আর একটা, এই দুটো ভাবার্থ নেক্সট দিনের জন্য আরেকবার লেখো। কারোর কোনো বুঝতে অসুবিধা হলো? না ম্যাম। না ম্যাম, লিখি, ঠিক আছে। তাহলে এই দুটো লেখা যাবে তো, যে দুটো দিলাম? হ্যাঁ ম্যাম। ঠিক আছে ম্যাম, এর আগের দিন যে প্রতিবেদনগুলো বললেন ওগুলা কি আমরা লিখবো, ওই যে সাইবার ক্রাইম, কোনটা এই কোনটা? সমস্ত জিনিস?
ওই যে আপনি এই যে প্রতিবেদনগুলো বললেন না ক্লার্কশিপের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তোমরাও লিখবে। ওটা ঠিক আছে, ক্লার্কশিপ বলে না, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কালের ঘটনা। ঠিক আছে। একটা একটা করে লেখো, তোমরা সবগুলো লিখে দিলে আমাকে যে উত্তর করে আচ্ছা দিতে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্লার্কশিপের আগে আমি সব কটারই উত্তর দিয়ে দেবো, মানে 10 তারিখের মধ্যে সব কটারই উত্তর দিয়ে দেবো। এই সপ্তাহে শনি রবিবার তো আবার পড়াবো। আহ, হ্যাঁ 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 হ্যাঁ। 25-26, তাই তো? কারোর অসুবিধা নেই তো? হ্যাঁ ম্যাম, 25-26। এই টাইমটাতেই রাখি, 25-26, 8টা হ্যাঁ ম্যাম, থেকে। অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপাতত এই দুটো বা এক কাজ করবে, এই দুটো ভাবার্থ রেডি করো। আর আর একটা দিনের জন্য ওই প্রতিবেদনটা রেডি করবে, ঠিক আছে? সবগুলো নয়, একটা কি দুটো রেডি করো, তারপরে আমি আবার উত্তর বলে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, রাখি তাহলে আজকে।